প্রাডো গাড়ি চালাবেন, ফ্ল্যাগ লাগাবেন, গাড়ি পথ 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 করে আপনার কাছে ভালো লাগে, টাকা যা মন চাই চাইয়ে বাসায় নিয়ে যাবেন, শেষ, ফিনিশ। ওইখান থেকে এক টুকরা চলে গেছে দেশের, কিচ্ছু আসে যায় না, ফালতু আলাপ। নো কমিটমেন্ট অফ এনি পলিটিশিয়ান লাস্ট 53 ইয়ার্স আমি দেখি নাই। আপনার সুপরিকল্পিত ভাবে চুরির নামে এমপি হতে চাচ্ছেন। এখন মানুষ জনপ্রিয়তা খুঁজে কেন? পোল বানাইবে, ব্রিজ বানাইবেন, তো টাকা চুরি করবে, সুপারিনটেন্ডেন্ট ডাইকে থাবড়াবে, এটা এমপির কাজ। এমপির কাজ পার্লামেন্টে আপনি আইন বানাবেন, এমপির কাজ বাজেট প্রণয়ন করবেন, দেশের পলিসি মেকিং নিয়ে আপনি আলাপ করবেন, আপনার এলাকার প্রবলেম আপনার কাছে বলবে, তার ভিত্তিতে আইন বানানো লাগবে, আইন বানাবেন। আপনি ডেভেলপমেন্ট ওয়ার্কে যান কেন? আপনি সুপারিনটেন্ডেন্ট কি চিফ ইঞ্জিনিয়ারকে ডাইকে কথা বলেন? কোন এমপি অফিসে যায় না? সচিবালয় যায়, এই জায়গায় যায়, ওই জায়গায় যায়, তদবির করে। কারণটা কি? আপনি এতদিন খায়েশ থাকে, আপনি ইউনিয়ন চেয়ারম্যান হন, রাস্তা বানাবেন, ব্রিজ বানাবেন। আর একটু জাতে উঠতে চাইলে উপজেলা চেয়ারম্যান হন, বড় বড় ব্রিজ বানাবেন। আপনি এমপি হইতে চান কেন? শখটা কি? আপনি 100% অযোগ্য, মূর্খ লোক যারা বুঝেন না, পার্লামেন্টে এমপি হইতে আইসেন না। আপনি আসেন কেন এমপি হইতে? আপনি যদি এই বিধান করে দেন যে তারা ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে কোনোভাবে সম্পৃক্ত হইতে পারবে না, জীবনে কোনোভাবে এই ব্যাপারে কথাও যদি একটা টেলিফোনও করে, তাহলে হি উইল বি আনসারেবল। আপনি তো এমপি নির্বাচনের লোক খুঁজে পাবেন না, এমপি নির্বাচনের লোক খুঁজে পাবেন না। এবং এই প্রক্রিয়া যদি করতে পারেন, তাহলে টাকা দিয়ে এমপির পদ কিনবে না কেউ। নমিনেশন 25 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনে, কারণটা কি? আমি তো ডেভেলপমেন্ট ওয়ার্কের ধুইকে পলকে টাকা নিব 250 কোটি। আপনার সুপরিকল্পিত ভাবে চুরির নামে এমপি হতে চাচ্ছেন। কাজে আমার তো দলরে ভোট দিলে হয়ে যায়, দল কোয়ালিফাইড লোকেরা ঢুকাই দেবে পার্লামেন্টে, তালিকা আগে দিয়ে দিতে হবে নির্বাচন কমিশনে, যে 200-300 লোকের তালিকা দিতে 150 সিট পাইছে, টপের থেকে 150 নিয়ে নিবে, ওখানে কোনো চেঞ্জ হবে না, জমা আগে দিতে হবে লিস্ট। আপনার লোক চেনার দরকারই। পপুলার লোক দেখবেন ইউনিয়ন চেয়ারম্যানে, পপুলার লোক দেখবেন উপজেলা চেয়ারম্যানে, যারা গিয়ে বলবেন যে আমার এই রাস্তাটা ঠিক করতে হবে। এমপির কাজ তো ওইটা না। আমবেসে হেবেড়া এসে এমপির কি করবে? এই আইনটা বানান। এমপির আইন বানাইছে, পিকনিক করছে, এই পিকনিকের খেসাধন পলাইছে। তাহলে তো পিআর পদ্ধতিতে ভোট হবে, নমিনেশন বিক্রির জায়গায় এমপি বিক্রি হয়ে যাবে। কেন এমপি বিক্রি হবে? আপনি তো আইন বানাবেন শুধু, আপনি তো আর কোনো কাজ নাই, আপনি আইন নিয়ে লড়াই করেন, আপনি শুধু আইন নিয়ে লড়াই বলতে চাচ্ছেন যে সংসদ সদস্যদের কর্ম এলাকা বা কর্মপরিধি বা তাদের মাঠে আপনার কোনো কাজ নাই, আপনার উপজেলা এলাকায় কোনো কাজ নাই, কোনো কাজ নাই। আমি এখনো বলছি আমি পিআর পদ্ধতির পক্ষে বিপক্ষে না, আমি আলোচনা করছি পিআর পদ্ধতির সুবিধাটা কি সেটা আগে বলি। পিআর পদ্ধতির সুবিধা হলো এই, 1 নম্বর, সব দল থেকে পার্লামেন্টের লোক যাবে। 2 নম্বর, সব দল থেকে যদি লোক বাইরে ভিতরে থাকে, তখন বাইরে আন্দোলন করলে বলতে পারবে পার্লামেন্ট, বাইরে আন্দোলন চলবে না, কারণ আপনার কথা বলার জায়গা এখানে আছে। 3 নম্বরটা কি? ভোটার যে ভোট দিবে সে চিন্তা তার ভোটটা বিফলে যাবে না। আপনার ঘর যদি আপনি সামলাতে না পারেন, আপনার এখন সেক্ষেত্রে সন্তানকে দায় দিবেন অভিভাবক হিসেবে, তো আপনি সেক্ষেত্রে সরকারই তো লায়াবিলিটিস নিতে হবে। আবার সেই একই পুরনো কথা বলতে হয়, অবশ্যই সরকারের দায়। সরকারের দায় যদি এই হয়, সরকার কাকে নির্বাচন না দিলে আপনি কি করবেন? ফর এক্সাম্পল আন্দোলনকে সরাই দিবেন, কথার কথা বলছি। তো সরকারের দায় এইটা নিয়ে মাঠে নামেন না কেন? মাঠে তো আছে, কই গণতন্ত্রের ডিমান্ড নিয়ে তো রাজনীতি। আপনার কারণে ইনভেস্টমেন্ট আসতেছে না, আপনার কারণে দেশের ক্ষতি হচ্ছে, আপনি নামতেছে না কেন? ইনফ্যাক্ট অভ্যন্তরীণ ইনভেস্টমেন্ট তো ওইভাবে হচ্ছে না। অভ্যন্তরীণ ইনভেস্টমেন্ট গিয়ে তো ব্যাংকেতে টাকা নিতে পারতেছেন না, আপনার কাঠ খরচ। শিল্পের প্রসারে তো আপনার ব্যাংকের ঋণ দিতে হবে, ব্যাংকের ঋণ দিতে হবে, এটি তো অন্যায় না। শিল্প কি লিল্লা টাকা দিয়ে দেয়? আপনি যেভাবে টাকা নিছেন, কোন ভদ্রলোক আপনাকে সঠিকভাবে টাকাটা ফেরত দিছে? না, সেটি আওয়ামী লীগের শাসনামলের সাথে যদি সব ব্যবসায়ীকে তুলনা করেন তাহলে তো হবে না। না, সব ব্যবসায়ী তুলনা করছি না। অধিকাংশ ব্যবসায়ী তো যারা জেনুইন ব্যবসায়ী তাদের ব্যবসা তো ঠিক আছে না, তাদের ব্যবসা তো ঠিক এই মুহূর্তে নেই। আমরা কিছুদিন আগে দেখলাম বিকেএমইএ, বিজিএমইএ এরা সংবাদ সম্মেলন করে বলেছেন অনেক ধরনের লুপহোলস গুলো তুলে ধরেছে। বিজিএমইএ কিন্তু একটা অ্যাসোসিয়েশন, আপনি যদি ব্যবসায়ীদের অ্যাসোসিয়েশন বলছে এইটা, আর ব্যক্তির ব্যবসা কিন্তু আরেক জিনিস। এফবিসিসিআই বলছে একটা, ব্যবসায়ীরা তো ইন্ডিভিজুয়াল কথা বলে না, তারা অ্যাসোসিয়েশনের মাধ্যমে সেটা বলেন। সেটা হলো কি যে আপনি বলতেছেন, এই যদি আপনি তো ওই তর্কে যান, আপনি যে এই সরকার আসার পর 200 আন্দোলন হয়েছিল, এই যে 200 আন্দোলন করছে, এটা কি এই সরকারের তৈরি করা সিচুয়েশন নাকি পিছনের আন্দোলন?
পেছনের রেশ, পিছনের রেশ। তো পিছনের রেশে যখন আন্দোলন করতে আসলো তখন আমরা কি কেউ বলছি, কোন রাজনৈতিক দল বলছে যে ভাই আপনারা এই নিরীহ সরকারটাকে ডিস্টার্ব করেন না? এটা তো এই সরকার করে নাই, বিগত সরকারের সময়ের 16 বছর আপনারা চিৎকার করেন নাই, এখন সে আসছে তাকে একটা নির্বাচন করতে দেন। কেউ বলছে? বলেনি। আপনি যখন সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন 40 দিন যাবৎ আটকা থাকলো, কেউ ঢুকতে পারলো না, এটা কি মব নয়? কেউ কি বলেছে যে এটা কইরো না? চাকরিজীবীরা যখন আন্দোলন করে বলতেছে আমরা এই আইন মানি না, তখন কেউ বলছেন আপনারা যে এটা আপনি করেন কেন? মাস্টার অ্যান্ড সার্ভেন্ট রিলেশন। আপনি কে? প্রজাতন্ত্রের কর্মচারী। ল যেটা হবে, রং হইলো আপনি মানতে বাধ্য, নাহলে বাসায় চলে যাবেন। ভেরি সিম্পল। কিন্তু কেউ কি বলছে তার মানে সরকার বিপদে থাকুক? আপনি আমার রিয়েলিটি বলেন, আপনি সরকার বিপদে রাখতে চান? ইউনূস সাহেব বইলা এই পরিস্থিতিতে রয়েছে, এক পাশে আওয়ামী লীগ আর এক পাশে ইউনূস, মানে এক পাশে চুপ্পু সাহেব আর এক পাশে ইউনূস সাহেব। ইউনূস সাহেব মিলে রয়েছে। আপনি চক্ষু বন্ধ করে ভাবেন, শুধু ইমোশনালে কথা বললে হবে না। আজকে জুলাইয়ের ইমোশন বলে এটা আমার পাত্তা দিতে চায় না কেউ। জুলাই না হলে তো আয়নাগর বলবৎ থাকতো, জুলাই না হলে তো 29 সাল পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতায় থাকতো। এই আন্দোলনের রেজাল্টটা কি হয়েছে সেটা বলি। 71 সালে আমরা একটা ভূখণ্ড নিছি। 71 সালে সেই ভূখণ্ডটা প্রতিটি সরকার মনে করতো তাদের পৈতৃক সম্পত্তি, এবং যার কারণে যা মন চায় তাই করতে পারতো। সেই সম্পত্তিটা যে দেশবাসীর 18 কোটি লোকের, সেখান থেকে দখলদার উচ্ছেদ করা হয়েছে। আপনি 18 কোটি লোকের ভূমি দখল করে রাখছিলেন, একচ্ছত্র আধিপত্য রাখছিলেন, সেই তাকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এটা আপনার জমি আপনি উদ্ধার করছেন, অর্থাৎ 18 কোটি লোক তাদের সম্পদটা উদ্ধার করছে। এখন সেই উদ্ধারকৃত সম্পদের তো সুষম বন্টন করতে হবে, মালিকানা নিশ্চিত করতে হবে সাধারণ জনগণ। সেই মালিকানা নিশ্চিত করতে হইলে যেভাবে মালিকানা নিশ্চিত হয় ঠিক সেই প্রসেসে গিয়ে নির্বাচন করতে হবে। কেননা সেটিও তো 18 কোটির সাথে বসেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এখন সেটি তো আপনি এককভাবে কোনো সিদ্ধান্ত দিতে পারেন না, সেটিও তো আরেক ধরনের দখলদারি যায় না। সেই জন্য তো বসতেছে সবার সাথে, টাইম টু টাইম বসতেছে না। কিন্তু গণতন্ত্র শতভাগ সহমত হয় কখনো কখনো না হোক, মেজরিটি হইতে হবে। মেজরিটি তো এখন আসেন। এখন আপনি যদি বলেন যে 587 প্রস্তাবের মধ্যে 463টিতে ঐক্যমত হয়েছে, এখন 5টিতে হয়নি, যে 5টি আপনার মূল দরকার, ওই যে 5টার মধ্যে একটা হলো যে পিকনিকের গাড়িটা আসে নাই। না 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 আসলে কি করবে? সেখানে এখন সব প্রস্তাবে যে সহমত হবে বিষয়টি তো এমন না। না, হ্যাঁ, এবং গণতন্ত্রে এটাই তো বিউটি। দায়িত্ব কার? দায়িত্ব সরকারের। সরকার কি ফোর্স করবে? সরকার ফোর্স করবে কেন? সরকার আলোচনা করবে। আপনারা আলোচনা করবে, আপনার ঐক্যমত্য আসেন। যদি না আসতে পারেন, আপনি কি মনে করেন আজকে যদি নির্বাচন হয়, আচ্ছা আজকে কি রাজনীতিবিদরা বুকে হাত দিয়ে বলতে পারবে যে বাংলাদেশে এখন একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য যে লেভেল প্লেইং ফিল্ড দরকার সেই লেভেল প্লেইং ফিল্ড বিরাজমান? কিন্তু মার্কা নির্বাচন দিবে না, উনি রাকিবউদ্দিন মার্কা নির্বাচন দেবে না, উনি না পারলে চলে যাবে। আপনি লিখে রাখেন। উনি যদি আপনাদের ঐক্যমত না হয়, নির্বাচন দরকার আপনাদের, আমার না। আমি আবারও বলছি, নির্বাচন দরকার আপনাদের, আমার না। যদি আমি ইউনূসের পক্ষে বলি, রাষ্ট্র তো কোনো পরীক্ষামূলক প্রকল্প না। পরীক্ষামূলক আমি পরীক্ষামূলক করে দেখছি, পরীক্ষা করতেছে না। তাহলে অল্প সংস্কার বেশি সংস্কার ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা ওই যে সেটা তো রাজনীতিবিদ, সংস্কার কোনোদিন শেষ হবে? আজকে যেটি প্রাসঙ্গিক আগামীকালকে তো সেটা অপ্রাসঙ্গিক। ইয়েস, সো দ্যাট সংস্কার তো কোনোদিন শেষ হবে, সো দ্যাট কোনো কিছুতে শেষ হবে না। তাহলে এই যে ইলেকশনের বিতর্ক শেষ হবে না। আপনি টাইম ফ্রেমে বাঁধেন কি করে সংস্কারকে? আপনারা চাচ্ছেন বলে, আপনারা 3 মাসে নির্বাচন চাইছেন। কার কাছে? আপনি টাইম ফ্রেমে বাঁচছে কে? আপনি, আমি। কিন্তু এটি তো সরকারের একটি দায়িত্ব যে রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ, আপনি এইভাবে তো মানে শুধুমাত্র আমি চাই বা আমরা 2-3 জন চাই বা আমরা একটি অংশ চাই বলে আপনি তো অনন্তকালের জন্য থেমে থাকতে পারেন না। আমি তো থাকতেছি না। সো দ্যাট সেই জায়গায় একটি টাইম তো টাইম ফ্রেমের মধ্যেই তো আমি তো বলে দিচ্ছি। যেমন আপনি এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য ক্লাস 10 পর্যন্ত পড়বেন, এখন 10 পর্যন্ত পড়তে 10 বছর সময় লাগে। আপনি তো বলবেন যে 10 বছর পর এসএসসি পরীক্ষা দেবো। এখন যদি আপনি বলেন যে ভালো রেজাল্ট চাইলে 12 বছর পরে দেবো, একটু খারাপ রেজাল্ট চাইলে 8 বছর পরে এসএসসি পরীক্ষা দেবো, এটি তো হতে পারে না। হতে পারে না। এখন আপনাদের সেটা না, আমি তো সিদ্ধান্ত দিয়েই দিছি, সরকার তো সিদ্ধান্ত দিয়েই দিছে জুনের মধ্যে চলে যাবে। আমি বাকিটা অ্যাড করে দিচ্ছি। উনি যদি না পারেন, উনি নির্বাচন না দিয়ে চলে যাবেন। এটি তো মানে রণভঙ্গ দেওয়ার মতো। রণভঙ্গ উপায় কি তার? আপনি বলেন, আপনি কি আবার এখন যদি নির্বাচন নুরুল হুদা মার্কা ইলেকশন হবে না?
কেন হবেন? আপনি সংবিধান কই, আগে সেখানে আসেন না। সংবিধানকে আপনি পরিবর্তন করেছেন? আপনি কি সংবিধান কই এনেছেন? এই সরকার তো অলিখিত সংবিধানের উপর দাঁড়িয়ে রয়েছে। সেই সরকার দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু রাষ্ট্র তো সংবিধান ছাড়া চলতে পারে না। সেটা ঠিক করেন। সেটি ঠিক করবে কে? সেটি তো এই, সেটার জন্য তো বসা হচ্ছে। সেটি কি এই উপদেষ্টা পরিষদের কাজ? ও, তা কার কাজ? সেটি তো একটি পার্লামেন্টের। আপনি যেহেতু পার্লামেন্টারিয়ান গভর্নমেন্ট সিস্টেমে আছেন, উপদেষ্টা পরিষদের কাজ কি? নির্বাহী কাজকে এগিয়ে নেওয়া। কোথায় পাইছেন? কোথায়? তাহলে কাজ কি তাদের? আপনি বলেন না, কোথায় পাইছেন? সেটি তো মানে এই সরকারের যে ওথ, যে শপথ, সেই শপথেই তো তারা শপথবদ্ধ। কোথায়? ওতে কি বলছে? ওতে কি বলছে? কি বলছে আপনি বলেন। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, কি দায়িত্ব দেওয়া হয়েছে? অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে উনি দায়িত্ব নিছেন। এখন উনি অলিখিত সংবিধানে আছেন, উনি বুঝবেন কি কি করতে হবে। না, অলিখিত সংবিধানে থাকেন কি করে? বাংলাদেশের এর আগের সংবিধান তো বাতিল করা হয়নি। আরে সরকারটা তো ঢুকাইতে হবে সংবিধানে। আমার সংবিধানে কয়টা সরকার আছে? সকল কর্মকাণ্ডই তো সরকার সাংবিধানিক করছে। সংবিধানে কয়টা সরকার আছে? সংবিধানে এই মুহূর্তে পরবর্তী সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে একটি আছে তত্ত্বাবধায়ক সরকার, একটি আছে নির্বাচিত সরকার। আর অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দেয়া হয়েছে আদালতের মাধ্যমে। সংবিধানে তো নাই সেটি। সংবিধান, একটি দেশের উচ্চ আদালত তো তাকে বৈধতা দিতে পারে। আদালতের কেউ এক ধরনের সংবিধানে তো নাই এই সরকারটা। কিন্তু সংবিধান তো বাতিলও করেননি। সংবিধান সংস্কার হচ্ছে। সংবিধান তো বাতিল করেছে শেখ হাসিনা। সেটি সংবিধান মানেননি, তিনি পাশ কাটিয়েছেন। ইয়েস, আপনাকে সাংবিধানিক, কিন্তু সংবিধান এইগুলো তো সাংবিধানিকভাবে তো আপনি ওই সংবিধান মানলে তো দায়িত্ব ফেরত দিতে হবে, দায়িত্ব বুঝে দিতে হবে শেখ হাসিনা। সেটি তিনি ফেলে পালিয়ে গেছেন। আপনি আপনার বাড়ি ফেলে পালিয়ে গেছেন, এখন বাড়ির মালিক তো আর দাবি করতে পারেন না। আচ্ছা, এগুলো বাড়ির তো কোনো অপরাধ নেই। না 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 না, বাড়ি ফেলে যদি চলে যায় তাহলে বাড়ির দায়িত্ব যে নেয় সে তো বাড়ির মালিক হয় না, সে দায়িত্ব নিছে। না, সে দায়িত্ব নিচ্ছে, কিন্তু বাড়ি তো আর অস্বীকার করার সুযোগ, বাড়ি তো অস্বীকার করে নাই। সংবিধানও তো আছে। এখন এই সংস্কার করার ইস্যু যখন আনলেন, সংস্কার আলাদা জিনিস, কিন্তু সংবিধান তো আছে। হ্যাঁ, সংবিধান আছে, সেটা সংস্কার মানছেন কেন? আপনি যাচ্ছেন কেন? আপনি কেন বলেন না যে আপনার কেন রাজনৈতিক দলগুলো বলেন আপনার দায়িত্ব ছিল এই বলে আপনি চলে যান? বলুক, সেটি তো